আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত আলোচনা করছি বৃত্ত নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ বৃত্তের 5তম লেকচার। আজ আমাদের আলোচ্য বিষয় হলো বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। ইতিপূর্বে আমরা বৃত্তের সাধারণ পরিচিতি, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ সংক্রান্ত বিষয়টি আলোচনা করেছি। এর পরবর্তীতে ব্যাসের প্রান্তবিন্দু এবং ব্যাসের প্রান্তবিন্দু দ্বারা গঠিত বৃত্তের সমীকরণও দেখে এসেছি। যারা বিগত ক্লাসগুলো দেখেননি, আমি আবারও বলছি, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া আছে। আপনারা পূর্বের লেকচারগুলো শেষ করার পরে আজকের আলোচনাটি দেখলে অনেক সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনাটি শুরু করছি। আজ আমরা মূলত আলোচনা করব বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। বৃত্তের সমীকরণের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যটি হলো বৃত্তের সমীকরণে অবশ্যই এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার বিদ্যমান থাকবে। অর্থাৎ কথাটির মানে হলো এটি, অর্থাৎ এক্স ও ওয়াই এর দ্বিঘাত বিদ্যমান থাকবে। দ্বিঘাত বিদ্যমান থাকবে। অর্থাৎ বৃত্তের সমীকরণে যাই হোক না কেন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকতে হবে। দ্বিতীয় কথা, এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে, অর্থাৎ কোএফিসিয়েন্ট। বিষয়টি হলো কি, সহগ কি হতে হবে, সমান হতে হবে। তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো বৃত্তের ইকুয়েশনে এক্স ওয়াই যুক্ত পদ থাকতে পারবে না। এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না বা হবে না। এই তিনটি বিষয় হলো সর্বপ্রথমত আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি আবারও বলছি, আমরা এখানে কি লিখেছি দেখি। এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার থাকতে হবে, বিদ্যমান থাকবে। শুধু তাই নয়, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগগুলো সমান হতে হবে এবং এক্স ওয়াই যুক্ত পদ থাকতে পারবে না। বিষয়টি আমরা একটু দেখি নিচের দিকে। এখানে আমরা একটি সমীকরণ নিয়েছি যেখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার রয়েছে। গুড। শুধু তাই নয়, এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ, যেমন এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে কেউ নেই, তার মানে অবশ্যই এখানে কে আছে, সহগ আকারে 1। এবং ওয়াই স্কোয়ারে এখানেও কেউ নেই, অর্থাৎ সহগ আকারে কি রয়েছে, 1 রয়েছে। অর্থাৎ সহগ দুটি কিন্তু সমান। তৃতীয় যে কথাটি, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, এখানে কোথাও এক্স ওয়াই যুক্ত পদ নেই। এটি এক্স স্কোয়ারের পদ, এটা ওয়াই স্কোয়ার পদ, এটা শুধু এক্সের পদ, এটা হলো শুধু ওয়াইয়ের পদ, আর এটি হলো ধ্রুবক পদ, মানে যেখানে চলক বিদ্যমান নয়। একই রকমভাবে আমরা আরেকটি উদাহরণ দেখি। দ্বিতীয় এক্সামটিতে সকলে আমরা দেখতে পাচ্ছি এখানেও এক্স স্কোয়ার রয়েছে এবং ওয়াই স্কোয়ার রয়েছে, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যুক্ত, অর্থাৎ দ্বিঘাত বিশিষ্ট বিদ্যমান রয়েছে। এবং এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট, এখানে কোএফিসিয়েন্টটা কত, 3। আর এখানেও কত, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট হলো 3। অর্থাৎ তাদের কোএফিসিয়েন্টগুলো অর্থাৎ সহগগুলো কি, সমান। শুধু তাই নয়, এই পুরো ইকুয়েশনটি আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে কোথাও এক্স ওয়াই যুক্ত পদ নেই। তার মানে এটিও আমাদের বৃত্তের সমীকরণ, এটিও আমাদের কি, বৃত্তের সমীকরণ। অর্থাৎ আমরা যেন দেখেই বুঝতে পারি যে এটা বৃত্তের সমীকরণ কি না। তাহলে এই দুটি আমাদের বৃত্তের সমীকরণকে কি করে, স্যাটিসফাই করে, শর্তগুলোকে, বৈশিষ্ট্যগুলোকে। সুতরাং এটি বৃত্তের সমীকরণ। আমরা তৃতীয় আরেকটি দেখি। আমরা এবার
যে সমীকরণটি নিয়েছি এখানে এক্স স্কোয়ার রয়েছে, ওয়াই স্কোয়ার রয়েছে, অর্থাৎ প্রথম শর্তটি ক্লিয়ার যে এক্স এবং ওয়াইয়ের দ্বিঘাত থাকবে। কিন্তু পরক্ষণে যদি আমরা লক্ষ্য করি এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত 3, কিন্তু এইখানে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কিন্তু -1। এখানে কেউ নয় মানে 1 এবং মাইনাসটাও কাউন্ট করবে, অর্থাৎ এখানে কোএফিসিয়েন্ট দাঁড়াচ্ছে হলো 3 আর এখানে থাকতেছে আমাদের -1। এখন এই দুটি সহগ কিন্তু কি নয়, সমান নয়। আর আমরা জানি কিছুক্ষণ আগে জেনে এসেছি যে বৃত্তের সমীকরণ হতে হলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কী হতে হবে, সমান হতে হবে। তাহলে যেহেতু এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট সমান না, এটি আর যাই হোক এটি কিন্তু বৃত্তের সমীকরণ হতে পারে না। অন্য যে কোনো সমীকরণ হোক, হতে পারে সেটা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এগুলো এখনও আমরা আলোচনা করিনি, যদিও এটি অধিবৃত্তের সমীকরণ। তো আপনারা যখন আপনাদের সেকেন্ড পেপারের কনিক্স আমরা আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা দেখছি যে এটা বৃত্তের সমীকরণ না, কারণ এটি বৃত্তের সমীকরণ হতে গেলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কী হতে হবে, একই হতে হবে। এখানে যেহেতু একই নয় তাহলে এটি বৃত্তের সমীকরণ বলে গণ্য হবে না। আমরা আরেকটি উদাহরণ দেখি। এই সমীকরণটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুটি রয়েছে, ঠিক আছে, দ্বিঘাত থাকলো, কিন্তু পরক্ষণে আপনাদের দেখলে মনে হবে এটি বৃত্তের সমীকরণ। অনেকেই ভাবছেন এটি বৃত্তের সমীকরণ, কিন্তু একটু মজার বিষয় হলো এখানে এক্স স্কোয়ারের যে সহগটি আর এখানে ওয়াই স্কোয়ারের যে সহগটি সেটা কিন্তু সমান না। এখানে এক্স স্কোয়ার সহগ হলো 3 আর ওয়াই স্কোয়ার সহগটি কিন্তু -3, অর্থাৎ এই দুটি কি নয়, সমান নয়। বিষয়টি কি আপনারা বুঝতে পারছেন? যেহেতু সহগ দুটি সমান নয় তাহলে এটি আর যাই হোক বৃত্তের সমীকরণ হতে পারে না, অর্থাৎ এটি বৃত্তের সমীকরণ বলে গণ্য হবে না। আমরা আরেকটু দেখি। এবার যে সমীকরণটি আমরা নিয়েছি এখানেও এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার বিদ্যমান আছে, নেই, অর্থাৎ দুটি কিন্তু এক্স স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা একটু কারেকশন করি, যদিও এটি এখানে ওয়াই স্কোয়ার নেই তাহলে এটা বৃত্তের সমীকরণ হবে না। আমরা একটু এটাকে ওয়াই স্কোয়ার বানিয়ে দিই, একটু দেখেন তাহলে কি দাঁড়ালো, এক্স স্কোয়ারও রয়েছে, ওয়াই স্কোয়ারও রয়েছে, তাহলে অবশ্যই এটি বৃত্তের সমীকরণ মনে হচ্ছে। কিন্তু একটু দেখি, এক্স স্কোয়ারের সহগ হলো 4, ওয়াই স্কোয়ারের সহগ সেটাও 4, এটাও পজিটিভ এটাও পজিটিভ, ওকে ঠিক আছে, সহগ দুটি সমান। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে আমরা এখানে দেখব যে এখানে এমন একটি পদ রয়েছে যেখানে কি আছে 2xy বিদ্যমান, 2xy, অর্থাৎ xy যুক্ত পদ রয়ে গেছে। কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যে বৃত্তের সমীকরণে 3 নম্বর বিষয়টি xy যুক্ত পদ থাকবে না, অর্থাৎ এই যে আপনাদের দেখিয়ে নিয়ে আসি, এখানে প্রথমেই বলা হয়েছে xy যুক্ত পদ থাকবে না। যেহেতু এখানে xy যুক্ত পদ রয়েছে তাহলে এটি বৃত্তের সমীকরণ হিসেবে গণ্য হবে না। বিষয়টি আশা করি সকলে বুঝতে পেরেছেন। আসুন আমরা এবারে আরেকটি ব্যতিক্রম বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, একটু আসুন। এখানেও আমরা একটি বৃত্তের সমীকরণ লিখেছি, একটু দেখি এটা আসলে বৃত্ত কিনা। এক্স স্কোয়ার রয়েছে, ওয়াই স্কোয়ার রয়েছে, আর কিছু থাক বা না থাক সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত 1, ওয়াই স্কোয়ারেরও কোএফিসিয়েন্ট 1, তার মানে অবশ্যই বৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করতেছে বৈশিষ্ট্যগুলো, এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ নেই, তাহলে অবশ্যই এটি কি একটি বৃত্ত, অবশ্যই এটি একটি কি বৃত্ত। তবে একটা বিষয়, যেমন বৃত্তের সাধারণ সমীকরণ আমরা পূর্বের ক্লাসগুলো যারা ধারাবাহিকভাবে করছেন তাদের বোঝার কথা, সাধারণত আমরা এরকম করে আর স্কোয়ার, এটি হয় সাধারণত একটি বৃত্তের সমীকরণ, যেখানে বৃত্তটির কেন্দ্র হলো আমাদের 0 0, অর্থাৎ মূল বিন্দুগামী বৃত্ত, আর ব্যাসার্ধটা যেই জায়গায়, ব্যাসার্ধ হলো আর। এই ধরনের সমীকরণে বিগত আলোচনাতে এগুলো আমরা দেখে এসেছি, কিন্তু এখানেও তাহলে কি অবশ্যই এটিরও কেন্দ্র কি হবে 0 0, কারণ মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে, অর্থাৎ এক্স এবং ওয়াই যুক্ত পদগুলোও থাকে না, অর্থাৎ এটিরও কেন্দ্র কি হলো আমাদের 0 0।
এবং ব্যাসার্ধ কি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্টত যেটা বোঝা যাচ্ছে যে ব্যাসার্ধ অর্থাৎ এখানে যেহেতু জিরো আছে তাহলে আমরা জিরোকে স্কোয়ার করে দিতে পারি, জিরোর উপর স্কোয়ার মানে তো জিরোই, তার মানে দাঁড়াচ্ছে ব্যাসার্ধ জিরো। তাহলে একটু সকলে একটু চিন্তা করি, বিষয়টি খুব ভালোভাবে চিন্তা করি যে আমরা এবার এমন একটি বৃত্ত নিয়েছি যে বৃত্তটার কেন্দ্র রয়েছে কিন্তু তার ব্যাসার্ধ জিরো। তাহলে একটা বৃত্ত যদি আমি আঁকতে চাই, যখন আমরা আঁকবো এইভাবে নিলাম, তার যদি ব্যাসার্ধ নাই হয়, মানে এরকম, এটা তো ব্যাসার্ধ আর এর মান, যদি ব্যাসার্ধ না হয় তার মানে এর কোনো দূরত্ব নাই, পরিধি আর এটা একটাই, তার মানে দাঁড়াচ্ছে এটি একটি পয়েন্ট, অর্থাৎ এটি একটি বিন্দুবৃত্ত। বিষয়টি তখন আমরা তাকে কি বলবো বলেন? তখন আমরা এটাকে একবারে লিখব, যখন ব্যাসার্ধ জিরো হলে এটার স্পেসিফিক একটি নাম, সেটি হলো বিন্দুবৃত্ত। বিন্দুবৃত্ত অর্থাৎ বিন্দু কিন্তু এক ধরনের বৃত্ত, বিষয়টি এরকম। তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে বিন্দুও কিন্তু এক ধরনের বৃত্ত, কিন্তু যার কোনো কি নেই, ব্যাসার্ধ নেই। এটাকে একটু ব্রেকেট দিয়ে আবদ্ধ করি, নইলে এটা হারিয়ে যাবে আর কি। তাহলে বিষয়টি দাঁড়ালো যখন ব্যাসার্ধ হয়ে গেল শূন্য, তার মানে এটি হলো একটি বিন্দুবৃত্ত, তবে বৃত্ত। এটা কিন্তু বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি। তাহলে যাই হোক, আপনারা সকলে তাহলে এই আলোচ্য বিষয়টি বুঝতে পেরেছেন যে বৃত্তের বৈশিষ্ট্যগুলো কি কি। আমি আরেকবার রিমাইন্ড করতেছি, বৈশিষ্ট্যগুলো হলো এরকম যে বৃত্তের ইকুয়েশন হতে গেলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকতে হবে, অর্থাৎ এক্স ওয়াইয়ের দ্বিঘাত বিদ্যমান থাকবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে, তবে এক্স ওয়াই একসাথে যুক্ত কোনো পদ থাকতে পারবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরে আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সুবিধার জন্য আমি পূর্বের আলোচনার কিছু জিনিস একটু রিপিট করি। যেরকম এটি হলো একটি বৃত্তের ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটি হলো এরকম একটি বৃত্ত যেটি কি যার কেন্দ্র হবে এরকম, কেন্দ্র হবে মূল বিন্দুতে, অর্থাৎ এটা যদি আমরা এক্স অক্ষ ওয়াই অ্যাক্সিস এগুলো দিয়ে দিই, অর্থাৎ তার কেন্দ্র হলো মূল বিন্দু 0 0, আর তার ব্যাসার্ধ হবে হলো আর। এটি হলো এরকম একটি বৃত্ত যার ব্যাসার্ধের মান আর, আর তার কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। অনুরূপভাবে আপনারা বিগততে আমরা আলোচনায় এগুলো করেছি, যেরকম যদি এটি আবার এরকম হয়ে যেত, এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটি একটি বৃত্ত, কিন্তু তখন আর এই বৃত্তর কেন্দ্র মূল বিন্দুতে নয়, এটি নতুন একটি চিত্র গঠন করবে, অর্থাৎ এরকম হতে পারে, বৃত্তটি হতে পারে এরকম, যার এই কেন্দ্রের মানটা হলো এইচ এবং কে, কেন্দ্র হলো এইচ কে এবং ব্যাসার্ধ অবশ্যই আর। অর্থাৎ এটি কিন্তু মেন অক্ষ থেকে দূরে কোথাও, অর্থাৎ বিষয়টা আবারও বলতেছি যে এটির কেন্দ্র আর মূল বিন্দুতে অবস্থিত হবে না, এটা নতুন কোনো বিন্দুতে, ওকে, তখন তার কেন্দ্র হলো এইচ এবং কে। বিষয়টি আশা করি আপনারা অবগত। আরও একটি কথা, এগুলো আমরা বিগত আলোচনাগুলোতে দেখেছি, আমি আবার রিপিট করছি আর কি। যেমন আরেকটি আমরা বৃত্তের সাধারণত ইকুয়েশন এরকম ধরেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেমন এটাকে ভেঙে ফেললে এরকম আসে, তখন এটাকে এভাবে লিখেছিলাম 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটাও একটা বৃত্তের সমীকরণ, কিন্তু এই ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র কি? এই ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র আপনার মনে আছে, এটার ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হলো মাইনাস জি এবং মাইনাস এফ। আর ব্যাসার্ধ কি দেখি কাদের মনে আছে, কারা পুরো ক্লাস করেছেন? ব্যাসার্ধ আর এর মানটা হবে √জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। যারা আমাদের বিগত ক্লাসগুলো করেননি, আমি আবারও বলছি, ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে এগুলো সব আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখে আসবেন, তাহলে আলোচনা বুঝতে অনেকাংশ সহজ হবে। এই তিন ধরনেরই আমরা সাধারণত বৃত্তের তিন ধরনের ইকুয়েশন দেখেছি।
তো আসুন আমরা আজকের বিষয়ে ফিরে যাই। তাহলে প্রথমত আমরা বৃত্তের যে আদর্শ ইকুয়েশন সেটা একটু লিখছি, দেখি আপনারা কে কে বলতে পারেন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটি হলো একটি বৃত্তের আদর্শ সমীকরণ, যেখানে বৃত্তের কেন্দ্র হলো -g এবং -f, আর ব্যাসার্ধ হলো √g² প্লাস f² - c। এগুলো বিগততে আলোচনা করেছি। তাহলে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, যদি এরকম হয়, যদি এই বৃত্তটি মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী হলে যদি এই বৃত্তটি এখন মূল বিন্দুগামী হয়, তখন আমরা বিষয়টি কি লিখতে পারবো বা কি দাঁড়াবে বিষয়টি একটু দেখি। তাহলে প্রথমত যে বিষয়টি একটু বলবো সেটি হলো মূল বিন্দুগামী। মূল বিন্দু বলতে তো আমরা জানি মূল বিন্দু মানে কি। তাহলে মূল বিন্দু হয় 0 0, অর্থাৎ মূল বিন্দু সাধারণত ও, অর্থাৎ অরিজিন, যার স্থানাঙ্ক হলো 0 0। তাহলে বৃত্তটি মূল বিন্দুগামী মানে 0 0 বিন্দুগামী, অর্থাৎ বিষয়টি দাঁড়াচ্ছে এরকম। যদি চিত্র আকারে আপনাদের দেখানো হয়, এর আগে অবশ্য দেখালাম কিছুক্ষণ আগে, সেটি যদি একটু বলি বোঝানোর জন্য আর কি, যে আমাদের বৃত্তটা এটা হলো মূল বিন্দু ও, যার স্থানাঙ্ক 0 0, আমরা এটা জানি। এখন যে বৃত্তটি, সেই বৃত্তটার শর্ত হলো, আমাদের কন্ডিশনটাই হলো এরকম, যে যদি বৃত্তটি মূল বিন্দুগামী হয়, অর্থাৎ সে যদি মূল বিন্দু দিয়ে যায় অতিক্রম করে, তার মানে বিষয়টা দাঁড়াবে এরকম। ধরতেছি এটি একটি আমাদের বৃত্ত, এই যে একটি বৃত্ত, তার কেন্দ্র হয়তো বা কী সেটা আমরা জানি না, এবং কেন জানি না, অবশ্যই কিন্তু জানি যে যেহেতু সমীকরণ এটা, তাহলে কেন্দ্র হবে আমাদের কি, আমরা বিগত যে দেখেছি -g এবং -f হলো তার কেন্দ্র। কিন্তু এখন কন্ডিশন হলো এই বৃত্তটি মূল বিন্দুগামী, অর্থাৎ মূল বিন্দু দিয়ে গিয়েছে। যদি কোনো বিন্দু মূল বিন্দুগামী হয়, অর্থাৎ মূল বিন্দুগামী হওয়া মানে, আমরা সরলরেখা যারা করেছেন, যে কোনো একটি সমীকরণ বা কোনো একটি চিত্র, সেটা বৃত্ত হোক বা সরলরেখা হোক, সেটি যদি মূল বিন্দু দিয়ে যায় বা কোনো বিন্দু দিয়ে যায়, তার মানে সে বিন্দু দ্বারা উক্ত সমীকরণকে আমরা সিদ্ধ করে ফেলতে পারবো। তাহলে এই 0 0 বিন্দু দিয়ে যদি আমরা কি করি, সিদ্ধ করে ফেলি, কাকে, সমীকরণটিকে সিদ্ধ করি, তাহলে বিষয়টি কি দাঁড়াবে একটু দেখি। যখন আমরা এটা সিদ্ধ করব, তাহলে এক্সের জায়গায় 0 হবে 0² প্লাস এটা ওয়াইয়ের জায়গায় কি হবে 0², 2g থাকবে, তার সাথে কি হবে 0, এক্সের ভ্যালুটা 0 বসাচ্ছি, 2fy, ওয়াইয়ের ভ্যালুটা অবশ্যই 0 বসাচ্ছি, প্লাস থাকতেছে c ইজ ইকুয়াল টু 0। তার মানে অ্যাকচুয়ালি এগুলো সব কিন্তু 0 হয়ে যাবে, সবগুলোই 0। তাহলে অ্যাকচুয়ালি কে থাকবে, অ্যাকচুয়ালি যে বিষয়টা থাকবে সেটি হলো c ইজ ইকুয়াল টু 0। আপনারা কি বিষয়টি দেখতে পেলেন? দেখি, অ্যাকচুয়ালি এটা 0 হয়ে যাবে, 0-র সাথে যা গুণ হবে সবই 0, অর্থাৎ শেষমেশ যে বিষয়টি থাকবে সেটি হলো c ইজ ইকুয়াল টু 0। এটাই আমাদের মনে রাখার বিষয়। অর্থাৎ যখন c ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ ধ্রুবক পদ 0 হবে, তার মানে সে বৃত্তটি মূল বিন্দুগামী। এটা একটি শর্ত, এটা আমাদের মনে রাখতে হবে, বিভিন্ন ম্যাথ করার সময় এটি আমাদের কাজে লাগবে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো, যদি কোনো বৃত্ত মূল বিন্দুগামী হয়, তাহলে তার সির ভ্যালুটা হবে 0, অর্থাৎ 0। c ইজ ইকুয়াল টু 0 হলে বৃত্তটি মূল বিন্দুগামী। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা পরের দিকে একটু এগিয়ে যাই। অবশ্যই এটি একটি বৃত্ত যার কেন্দ্র হলো 0 0, এগুলো একটু লিখে নিচ্ছি। এবং না, যার কেন্দ্র কি 0 0, অবশ্যই না, ভুল লিখে ফেলছি, আপনারা বুঝতে পেরেছেন। এটার কেন্দ্র হবে -g এবং -f। এবং ব্যাসার্ধ কি আপনারা বলুন তো, ব্যাসার্ধ কি? আমি বিগততে বারবার বলতেছি একই কথা,
তাহলে কি দাঁড়াবে, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হলো ব্যাসার্ধ আর এটা হলো কেন্দ্র। তো এখন আমরা এরকম একটি বৃত্তের সমীকরণ বা বৃত্তের কন্ডিশন নিব, যেটা হলো একটু করি নিই। এখন আমরা যে কাজটি করব সেটি হলো এক্স অক্ষ হতে ছেদাংশ বা খণ্ডিত অংশের পরিমাণটা কি সেটি নির্ণয় করব। তাহলে আমরা ধরে নিচ্ছি এটি একটি এমন বৃত্ত, এটা তো মূলবিন্দু ও, এটা এক্স এক্সিস, এটা ওয়াই অক্ষ ওয়াই এক্সিস, আচ্ছা দিচ্ছি নিচে ওয়াই প্রাইম, এটা এক্স প্রাইম। আমরা এরকম একটি বৃত্ত নিয়েছি যে বৃত্তটি এক্স অক্ষ থেকে কিছু অংশ কেটে নিয়েছে। ধরে নিচ্ছি আমরা এই অংশটি হলো এ বিন্দু আর এই বিন্দুটি বি, তাহলে এক্স অক্ষ থেকে এ বি পরিমাণ অংশ কেটে নিয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের বৃত্তের সমীকরণ সেটা আমরা আদর্শ সমীকরণ দিয়েই বিষয়টা প্রমাণ করি বা নির্ণয় করি। দেখি আমাদের বৃত্ত এটাই, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এরকম একটি বৃত্ত। এই বৃত্তের ক্ষেত্রে এক্স অক্ষ থেকে ছেদাংশ বা খণ্ডিত অংশের পরিমাণ আমরা নির্ণয় করব। তাহলে একটু বিষয়টা দেখি, যদি বৃত্ত এটি হয় এবং সেই বৃত্তটা এক্স অক্ষ থেকে যদি এ বি পরিমাণ অংশ খণ্ডিত করে, তাহলে এই এ বির মানটাই আমাদের বের করতে হবে। অর্থাৎ আমাদের কাছে এখন বের করতে হবে এ বির মানটা, এ বিটা আমাদের রিকোয়ার্ড মানে প্রয়োজন। তাহলে সর্বপ্রথমত যে বিষয়টি একটু লক্ষ্য করি, এই উক্ত বৃত্তের বলুন তো কেন্দ্র কত, মাইনাস জি এবং মাইনাস এফ। আচ্ছা, এই কেন্দ্রের নাম দিয়ে দিলাম সি। আচ্ছা, কেন্দ্র যদি সি হয় তাহলে আপনাদের কাছে একটু জিজ্ঞেস করে ফেলি, দেখি একটু জিজ্ঞেস করি যে প্রথমত এই সি থেকে এই এ বির উপরে আমরা একটি লম্ব আঁকবো। কি আঁকবো, লম্ব আঁকলাম। এই লম্বটার নাম দিলাম ডি, নাম কি দিয়ে ফেললাম, ডি, অর্থাৎ সিডি হলো আমাদের একটি লম্ব। এখন সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে মাইনাস জি এবং মাইনাস এফ, যেহেতু এটা কেন্দ্র, তার মানে কি দাঁড়াচ্ছে, মানে দাঁড়াচ্ছে এরকম, আমি ও থেকে যখন ডি পর্যন্ত যাব, ও থেকে ডি, এই ওডির মানটা হলো জির ভ্যালু, আর সি থেকে ডি অর্থাৎ ডি থেকে যখন আমরা সিতে যাব তখন এটুকু ভ্যালু কি হবে, কোটির সমান। তাহলে কোটিটা কি, মাইনাস এফ। তার মানে এই চিত্র থেকে আমরা সি বিন্দুটা পাচ্ছি, মানে কেন্দ্র পাচ্ছি হলো মাইনাস জি এবং মাইনাস এফ। তাহলে একটু বুঝে থেকে বলি, আমরা সি থেকে ডি এটুকুর দৈর্ঘ্য কত পাবো, সি থেকে ডি অর্থাৎ সেই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কার সমান হবে, কোটির সমান। কারণ বিন্দুটি মাইনাস জি মাইনাস এফ, তাহলে এখান থেকে আমাকে আগে মাইনাস জি পরিমাণ যেতে হয়েছে, তারপরে উপরের দিকে আমাকে এফ পরিমাণ অর্থাৎ মাইনাস এফ পরিমাণ গিয়েছি। তার মানে এটা, অর্থাৎ সিডির মান দাঁড়াবে মডুলাস অফ মাইনাস এফ, কারণ আমরা সিডির দূরত্ব নিয়ে কাজ করব। তাহলে অ্যাকচুয়ালি সিডির মানটা কি দাঁড়ালো, সিডির মানটা দাঁড়ালো এফ। বিষয়টি কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে সিডির মানটা অ্যাকচুয়ালি কি দাঁড়াবে, আমি আবারও বলছি, সি থেকে ডি এটার মানটা দাঁড়ালো এফ। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বিষয়টি যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। তাহলে বিষয়টা আবার বলি, যে কোনো একটি বিন্দু, এটা বিন্দুর স্থানাঙ্ক হলো মাইনাস জি মাইনাস এফ, এক্স অক্ষ থেকে তার দূরত্ব কত হবে, এক্স অক্ষ থেকে দূরত্ব হবে তার কোটির সমান। অর্থাৎ এখানে কোটি যেহেতু এফ, তাহলে এফ এর সমান। যেহেতু আমরা দূরত্ব নিয়ে কাজ করতেছি এই জন্য আমাদের হবে মডুলাস অফ মাইনাস এফ, আর মাইনাস এফকে মডুলাস করলে এফ, অর্থাৎ দূরত্বটি হবে এফ। এখন একটু চিন্তা করুন, আমি যদি সি থেকে ডি এটা দাগ টেনে দেই, এ থেকে সি, তাহলে এ থেকে সিটা হলো ব্যাসার্ধ। আর বলুন তো ব্যাসার্ধ আমরা আগেই লিখে রেখেছি, ব্যাসার্ধটা আমাদের কত, ব্যাসার্ধ হলো রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হলো আমাদের ব্যাসার্ধ। বিষয়টাকে আপনারা বুঝেছেন, এই যে ব্যাসার্ধ আগে লিখে রেখেছি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি।
এটি হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে আরেকটু একটু কাজ করি, তাহলে এসির মানটা কি পেলাম, এসির মানটা আমরা পেয়ে গেলাম √g² প্লাস f² মাইনাস সি। কিন্তু আমাদের বের করতে হবে হলো এবির মান, এবি। তো এবি আমরা একটু পরে যাই, যেহেতু এটি লম্ব এঁকেছি তাহলে সকলে বলুন এটা কি একটি সমকোণ। আর সমকোণের ক্ষেত্রে তাহলে এডিটা আমরা ভূমি বিবেচনা করতেছি, সিডিটা লম্ব, আর ডি বিন্দুর অপোজিট যে বাহুটা সেটি হলো আমাদের এসি, আর সেটি হলো অতিভুজ। তাহলে যদি আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে থাকি, কি পিথাগোরাস যদি অ্যাপ্লাই করে থাকি তাহলে যে বিষয়টি পাবো সেটি হলো এরকম, আমরা স্পষ্টত পিথাগোরাস থেকে পাবো যে AC² = AD² প্লাস CD², অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা আপাতত মানটা বের করার চেষ্টা করি এডির ভ্যালুটা, বের করার চেষ্টা করি। তাহলে এডি সমান কী হবে, স্পষ্টত যে AC² থেকে যাবে আর সিডিটা ওদিকে গিয়ে মাইনাস CD² হবে। বিষয়টা আমরা একটু দেখি। তাহলে এডি, আচ্ছা এসির মানটা কি, এসির মান এই পুরোটা না, এই যে এসির মান। এখন ওটাকে যদি স্কোয়ার করি তাহলে রুটটা বাদ হয়ে যাবে, তাহলে রুটটা বাদ হলে থাকবে কে, g² প্লাস f² মাইনাস সি। আর সিডির মানটা কি একটু দেখি, সিডির মানটা হলো f² থাকার কারণে আমাদের হবে অবশ্যই কি f²। তাহলে আর একটু বিশেষ করে যদি আমরা বলি এই মাইনাস f² প্লাস f²টা বাদ হয়ে যাবে, তাহলে থাকবে g² মাইনাস সি। আর এদিকে আগে থেকে আছে আমাদের এডি, তো আমরা এডির স্কোয়ারটা যদি এদিকে আসে আবার কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম, আমরা অলরেডি এডির মানটা পেয়ে গেলাম, অর্থাৎ এটুকু, এর থেকে ডি। তো ক্লাস 9-10 আপনারা দেখেছেন বা করেছেন একটি উপপাদ্য, সেটি হলো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর, এবি তো একটি জ্যায় এখানে মূলত, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি যতটুকু বিডির পরিমাণও ততটুকু। অর্থাৎ আমরা এবি পেতে গেলে এডির মানকে যদি আমরা এখন 2 দ্বারা গুণ করে ফেলি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এবি এর মান পেয়ে যাব। অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে এবি, এটা এখানে না লিখি, একটু দাঁড়ান আপনাদের জন্য এইখানে লিখি, এখানেই লিখি অবশ্য। তাহলে কি দাঁড়াচ্ছে, এবি = আমরা বলতে পারি 2AD, আর তাহলে অতএব এবি থাকলো 2 থাকলো, এডির মানটা এখনই আমরা পেলাম, কি পেলাম, √g² মাইনাস সি। বিষয়টি কি আপনারা বুঝতে পেরেছেন? আশা করি সকলে বুঝতে পেরেছেন। অর্থাৎ এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ তাহলে কি হবে, এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ দাঁড়াবে 2√g² মাইনাস সি। এটাও আমাদের বিভিন্ন ম্যাথ করার ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহৃত হবে। তাহলে আশা করি সকলে আলোচনাটা বুঝেছেন। তাহলে বিষয়টি আমি আরেকবার বলতেছি, তাহলে এক্স অক্ষতে ছেদাংশ বা খণ্ডিত অংশটাই ছিল এবি, এই এবি, আর শেষমেশ আমরা এবির মানটা কি পেলাম, 2√g² মাইনাস সি। অর্থাৎ এটি হলো কোনো একটি বৃত্তের এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাপের মান। আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আজকে থেকে তাহলে এখন এই বিষয়টা আমরা একদমই ক্লিয়ার যে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ কি হবে, 2√g² মাইনাস সি। একই রকমভাবে যদি এখন প্রশ্ন করা হয় ওয়াই অক্ষ থেকে ছেদাংশ বা খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করো, তখন কি করবেন, অনুরূপভাবে আপনারা বিষয়টি করতে পারবেন। বিষয়টি কীরকম আমি এখন আরেকবার দেখাচ্ছি, আমি বৃত্তটা এঁকে দেখাচ্ছি আরেকটা, আচ্ছা একটু বড় করে, আচ্ছা এটাই হবে হয়তোবা, হয়তোবা নাকি, না একটু বড় করে করি, একটু বড় করে আঁকি, কারণ বুঝতে তো হবে বিষয়টা। ধরলাম এটা হলো আমাদের বৃত্ত,
এবার এটা ওয়াই অক্ষ থেকে কিছু অংশ কাটবে। আচ্ছা, এক্স প্রাইম এটা মূল বিন্দু, ওয়াই প্রাইম এটা ওয়াই, এটা এক্স এক্সিস। হ্যাঁ, এবার কি করেছে, এটা ওই একই রকম বৃত্ত, যার আমরা কি পাবো, কেন্দ্র পাবো -g -f, এবং ওয়াই অক্ষ থেকে যে অংশটা কাটছে তার পরিমাণ লাগবে। তাহলে আমরা কেন্দ্র ধরে নিলাম সি, ওয়াই অক্ষে একটা এ বিন্দুতে ছেদ করেছে, আর একটা ধরলাম বি বিন্দুতে ছেদ করেছে। ওকে, দুইটা বিন্দুতে। তাহলে এখনও আবার একই রকমভাবে আপনারা বলতে পারেন আমাদের ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ অর্থাৎ এ বির পরিমাণটি লাগবে। এ বি মূলত এখানে একটি জে। তাহলে একই রকমভাবে যদি আমরা একই কথা বলি, বারবার একই কথা, কি এখানে যদি একটি লম্ব আঁকি এবং পরবর্তীতে এই বি থেকে সি যদি টেনে দিই এবং এই বিন্দুটা যদি আমরা ডি দ্বারা প্রতিস্থাপিত করি ডি, তাহলে বলুন তো বি থেকে সি, এই বিসিটা হলো বৃত্তের কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে সেটার মান দাঁড়াবে √g² প্লাস f² মাইনাস সি, সকলেরই আশা করি মুখস্থ, এটা হলো ব্যাসার্ধ। আর সি থেকে ডির পরিমাণটা কি দাঁড়াবে, যেহেতু বিষয়টা এরকম দেখেন, প্রথমত সি বিন্দুর স্থানাঙ্ক হলো -g এবং -f, এবং সিডিটা হলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কার সমান হয়, ভুজের সমান, অর্থাৎ এটি হবে আমাদের জির মান, যেহেতু -g, কিন্তু যেহেতু আমরা দূরত্ব নিয়ে কাজ করব সেহেতু পজিটিভ জি নিয়ে কাজ করব। এর আগে যেমন এফ ব্যবহার করেছি, এবার এখানে জি ব্যবহার করতেছি। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারতেছেন। কোনো সমস্যা থাকলে ভিডিওটি আবার একটু রিমাইন্ড করে দেখবেন পিছনে, তাহলে আশা করি বারবার দুই একবার পিছিয়ে রিভিউ করে দেখলে বিষয়টি ইজি হয়ে যাবে। তাহলে সিডির মানটা হলো আমাদের জি, তাহলে একটু লিখে ফেলি, সি থেকে ডি এটার মানটা হবে কিসের সমান, ভুজের সমান। আর বি থেকে সি এটি তো আমরা পেলাম এই √g² প্লাস f² মাইনাস সি। আচ্ছা, তাহলে আবারও ত্রিভুজ সি ডি বি এটি একটি সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের ওটা হলো অতিভুজ। তাহলে আমরা এভাবে করে ইজিলি লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের, এটা একদম স্পষ্টভাবে লিখতে পারি, বিসিটা হলো অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান ভূমি, ভূমি হলো BD², আর লম্ব হলো CD²। তাহলে একটু আসি, আমরা বের করব বিডির মানটা। তাহলে আমরা বিসি রেখে দেই, BC², সিডিটা ওদিকে গেলে -CD², একবারে করে ফেলি, হ্যাঁ একটু তাড়াহুড়ো করে করি, বিডি আর বিসির মানটা কি, বিসির মানটা এটা √g² প্লাস f² মাইনাস সি। তাহলে ওটাকে যখন রুট করব, বর্গ করব, স্কোয়ার করব, স্কোয়ার করলে যেটা দাঁড়াবে, রুটটা কেটে যাবে, তাহলে থাকবে হলো g² প্লাস f² মাইনাস সি, আর তার সাথে মাইনাস সিডির মানটা, তাহলে সিডির মানটা কি, জি স্কোয়ার থাকার কারণে দেবো g²। তাহলে এবার -g² প্লাস g² বাদ, অতএব বিষয়টা দেখি বিডির মানটা কি দাঁড়াবে, এখানে থাকলো হলো f² মাইনাস, একটু নিচে নামিয়ে নেই, f² মাইনাস সি, আর স্কোয়ারটা আসে অবশ্যই কী হবে, রুট। তাহলে বিডির মানটা পেলাম f² মাইনাস সি। তাহলে আবারও দেখি, বিডিটা যতটুকু এডিটাও ততটুকু, তাহলে পুরো এবি হবে বিডি এর দ্বিগুণ, অর্থাৎ আবারও একই রকমভাবে ওই অঙ্কিত জের দৈর্ঘ্যটা, অতএব এবির মানটা আমরা যেটা পাবো 2 × বিডি। তাহলে 2 যদি আমরা রেখে দেই, বিডির মানটা কি থাকলো, √f² মাইনাস সি। তাহলে শেষমেশ যেটা আমরা বুঝলাম, এটি হলো আমাদের কি, এটি হলো আমাদের ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে এখন থেকে এই জিনিসগুলো মনে রাখবো, এবং এগুলো বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম যখন আমরা সমাধান করব তখন এগুলো আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এটা প্রায় মুখস্থের মতো বিষয়টা রাখতে হবে যে কি, এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাপ হলো 2√g² মাইনাস সি, আর ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ 2√f² মাইনাস সি। আশা করি এই আলোচনাটুকু সকলে বুঝতে পেরেছেন।
ওকে, তাহলে এটি একটু মিশিয়ে ফেলি। আমি একটু একটা জিনিস চেঞ্জ করে বলছি, দেখি। যেগুলো পেলাম, এক্স অক্ষ হতে খণ্ডিত অংশের পরিমাণ পরিমাণ আচ্ছা, আবার ভুল লিখে ফেলতেছি বারবার। আচ্ছা, পরিমাণ বা দৈর্ঘ্য যদি বলে সেটা হবে 2√g²-c। এবং আরেকটি যে জিনিসটি পেলাম সেটা হলো ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের পরিমাণ, সেটি দাঁড়াবে 2√f²-c। এই বিষয়টা আমরা সকলে অবগত। এখন যদি বিষয়টা এরকম দাঁড়ায়, যে এক্স অক্ষকে স্পর্শ করলে, কি করলে, স্পর্শ করলে, তখন ঘটনাটা কি হবে? আরে বিষয়টি আমরা দেখি, যখন এক্স অক্ষকে স্পর্শ করবে, অর্থাৎ একটু ছোট করে আঁকি, এই যে এটি বৃত্ত, ঠিক আছে, যেইভাবে হোক না কেন, এবার এক্স অক্ষকে জাস্ট স্পর্শ করেছে। স্পর্শ করা মানে সে কিছু অংশ কাটেনি, জাস্ট খালি তাকে স্পর্শ করে চলে গেছে, অর্থাৎ একটি বিন্দুতে স্পর্শ করবে, তাই তো? তাহলে যখন স্পর্শ করবে তার মানে খণ্ডিত অংশের পরিমাণ কিন্তু আমাদের থাকবে না। অর্থাৎ বিষয়টি দাঁড়াবে, স্পর্শ করা মানে হলো এটা, অর্থাৎ এরকম যে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ কি, খণ্ডিত অংশ হলো 2√g²-c। তাহলে যখন সে স্পর্শ করবে তখন এখানে খণ্ডিত অংশের কোনো পরিমাণ পাওয়া যাবে না, অর্থাৎ সেটি ইকুয়াল টু কী ধরবো আমরা, 0। এক্স অক্ষকে স্পর্শ করা মানে সেখান থেকে কোনো অংশের পরিমাণ কাটেনি, জাস্ট তাকে স্পর্শ করে চলে গেছে। কারণ যদি কাটতো তাহলে তো বিষয়টা এরকম হতো, কাটলে তো বিষয়টা এরকম হতো, কিছু অংশ কাটতো, তখন এইটুকুর দৈর্ঘ্যটা আমরা পেতাম, কিন্তু এটা খণ্ডিত করেনি, অর্থাৎ খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা বা খণ্ডিত অংশের পরিমাণ হবে 0। আর খণ্ডিত অংশের পরিমাণটা কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করেছি 2√g²-c। তাহলে এখান থেকে আমরা কি জিনিসটা পাই, 2টা ওদিকে ডিভাইড হয়ে যাবে, এবং পরে থাকবে, একটু ক্যালকুলেশন যদি করি এরকম, এটা 0। তার পরবর্তীতে যদি আরেকটু কাজ করে নেন, এই যে √ওভার ছিল আর কি, এখন উভয় পক্ষে যখন বর্গ করব তখন g² বর্গ করলে রুটটা চলে যাবে, কিন্তু 0কে বর্গ করলে 0ই রয়ে যায়, মানে বর্গ করেছি। তাহলে অ্যাকচুয়ালি যেটা শেষমেশ থাকবে g²=c। বিষয়টিকে আপনারা বুঝতে পেরেছেন যে কি হবে? তখন বিষয়টি দাঁড়াবে g²=c। যখন এক্স অক্ষকে তাহলে স্পর্শ যদি করে তাহলে g²=c হবে। অনুরূপভাবে আপনারা নিজেরাই বলুন, এগুলো আর আমার লিখতে হচ্ছে না, তারপরেও লিখতেছি আপনাদের সুবিধার জন্য আর কি, যে কি, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে একই রকমভাবে তখন 2√f², যেখানে দেওয়া আছে এই যে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 2√f²-c, এটা ইকুয়াল টু কী হবে, 0। কারণ স্পর্শ করা মানে কোনো অংশ খণ্ডন করতে পারেনি, তখন তার মানে ওখান থেকে যখন ক্যালকুলেশন করবেন তখন দাঁড়াবে এটা, যে বিষয়টি দাঁড়াবে একবারে লিখে ফেলতেছি, যেহেতু এটা নীলকালি দিয়ে লিখেছি তাহলে এটাও লিখি, তখন দাঁড়াবে হলো f²=c। কথাটা কি আশা করি বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা ওয়াই অক্ষকে স্পর্শ করলে। ওকে, এখন বিষয়টাকে যদি আরেকটু ঘুরিয়ে বলা যায়, ঘুরিয়ে কি, এখানে এটা একটু এই যে এটার মতো করে ক্যালকুলেশন করে নেবেন, এটার মতো করে যে 2√f²-c যখন 0 ধরবেন, এই 0 ধরে উভয়পক্ষে বর্গ করবেন, বর্গ করে f²=c, এটা চলে আসবে। আশা করি এটা আপনারা সকলেই পারবেন। আমি পরবর্তীতে যে বিষয়গুলো বলতে যাচ্ছি সেটা একটু লিখে ফেলি। এক্স অক্ষকে স্পর্শ করলে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে যে জিনিসটা দাঁড়াচ্ছে, শর্তটা হলো এরকম যে g²=c। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন f²=c। এগুলো কিন্তু শর্ত, এগুলো আমাদের মনে রাখতে হবে, এবং এই জিনিসগুলো আমরা বিভিন্ন ম্যাথ ক্যালকুলেশন করার সময় এগুলো ইউজ করব। কথা কি বুঝতে পেরেছেন? যদি এটা তো আমরা এই ধরনের সমীকরণ নিয়েছি, এটা,
কিন্তু বৃত্তের সমীকরণটা যদি এরকম না হয় এটা হতো, এই যে আমরা আরেকটা তো বৃত্তের সমীকরণ জানি, এই যে এরকম যদি হতো এক্স মাইনাস এজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, এই আকারে যদি থাকতো এটা একই কথা, কিন্তু যদি আকারটা এরকম হতো তাহলে বিষয়টা কি দাঁড়াতো। যদি আকারটা এরকম হয় তাহলে একটু বুঝেন, এক্স অক্ষকে স্পর্শ করছে, ধরতেছি এক্স অক্ষকে স্পর্শ করছে, অর্থাৎ বিষয়টা এরকম, এটা এই যে বৃত্তটা জাস্ট এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে এখানে বৃত্তটার কেন্দ্র কি, কেন্দ্র কিন্তু আমাদের এই কেন্দ্র এজ এবং কে, এটা হলো কেন্দ্র। এখন আপনারা বলুন তো এইখান থেকে এটার দূরত্ব, এই দূরত্বটাই মূলত কে না, এই দূরত্বটার মানেই কে, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধটাই অ্যাকচুয়ালি কে, অর্থাৎ তখন কিছুই না, তখন শর্তটা হবে আর ইজ ইকুয়াল টু কে, যত দূরত্ব নিয়ে কাজ করবো এই জন্য মডুলাস দেবো। তাহলে এক্স অক্ষকে যখন স্পর্শ করবে এই ধরনের ইকুয়েশনে তখন আর ইজ ইকুয়াল টু হবে কে, আর যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন আর ইজ ইকুয়াল টু কী হবে, এজ হবে, অর্থাৎ আর এর মানটা হবে মানে কেন্দ্রের কোটিটা হবে ব্যাসার্ধের সমান, আর ওয়াই অক্ষকে যখন স্পর্শ করবে তখন কেন্দ্রের ভুজটাই হবে ব্যাসার্ধের সমান। আশা করি বিষয়গুলো একদম ইজি। তো তাহলে এটাকে একটু অ্যাপ্রোভ করে যদি বিষয়টা এভাবে করে বলে ফেলি, দেখেন যদি এভাবে বলি যে একই সাথে যদি এক্স ও ওয়াই অক্ষকে স্পর্শ করলে, যদি একই সাথে দুটা অক্ষকে স্পর্শ করে তখন আমরা স্পষ্ট বলে দিতে পারবো জি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, এই বিষয়টা আমরা আবার লিখতে পারবো। তাহলে আজকে আমরা কি শিখলাম বিষয়টি একদম রিভিউ করি, আজকের ক্লাসের একদম রিভিউ, লাস্ট রিভিউটা নিয়ে নিই। আমরা শিখলাম এটি যে বৃত্তের সমীকরণের কিছু বৈশিষ্ট্য, এটি হলো একটা সাধারণ বৃত্তের ইকুয়েশন যার কেন্দ্র হলো মাইনাস জি এবং মাইনাস এফ, ব্যাসার্ধ হলো আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কিন্তু যদি সেটা এক্স অক্ষতে, যেমন এর আগে করেছি মূল বিন্দুগামী যদি হয় বৃত্তটি, এটাও লেখা উচিত ছিল, এটা মিশে ফেলছি, যাই হোক, মূল বিন্দুগামী হলে কি হয় আপনাদের খেয়াল আছে, মূল বিন্দুগামী হলে সি ইজ ইকুয়াল টু জিরো হয়, যখন বৃত্তটা মূল বিন্দুগামী তখন কি হয় সি ইজ ইকুয়াল টু জিরো, আপনাদের নিশ্চয়ই মনে আছে ক্লাসের শুরুতে এটি আলোচনা করেছি, অর্থাৎ মূল বিন্দুগামী হলে সি ইজ ইকুয়াল টু জিরো। আর এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, একদম ইজি। এক্স অক্ষকে যখন স্পর্শ করবে তখন এই খণ্ডিত অংশ ইজ ইকুয়াল টু জিরো, তখন ক্যালকুলেশন করলে আমরা যেটি পাবো সেটি হলো জি স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। আর এক্স ও ওয়াই অক্ষ দুটাকে যদি স্পর্শ করে তাহলে কী দাঁড়ালো, তখন জি স্কোয়ার যে কথা এফ স্কোয়ার সে কথা, আর সেই মানটা কার সমান, সি এর সমান। দেখেন ম্যাথ কত ইজি এবং কত মজা, একদম ইজি। তো আজকের এটা হলো আমাদের বেসিক আলোচনা হলো। তো চলুন এই বেসিকের উপর বেস করে অন্তত একটি গাণিতিক সমস্যা সমাধান করি, তাহলে আপনাদের মাথায় বিষয়টি একদম ভালোভাবে গেঁথে যাবে। আর এগুলো অবশ্যই অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনাদের মনে রাখতে হবে, কারণ এগুলো আমরা বিভিন্ন ম্যাথে ইউজ করব। তাহলে আমরা শুরুতে যে ম্যাথটি নিয়েছি, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে 1 এবং -3 ভুজ এবং কোটি আর এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে আপনারা কিভাবে করবেন, দেখেন যখন বিষয়টি একদম জেনে ফেলবেন তখন একটি ম্যাথ অনেকভাবে হতে পারে। যেরকম আমি যদি প্রথমত এইভাবে করি যে আমি ধরে নিচ্ছি যে আমার বৃত্তের সমীকরণটা এরকম, সমাধানের ক্ষেত্রে আমি একটু লিখে ফেলি, একটু আসেন, তাই আমি ধরেই ফেলতেছি, আমি আর বেশি লেখাগুলো লিখবো না, সমাধানের ক্ষেত্রে ধরতেছি বৃত্তের সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, আমি ধরে নিলাম এটাই বৃত্তের ইকুয়েশন। তাহলে এখন আমার কাছে আননোন কি, আননোন হলো আমার কাছে জি এর মান, আননোন হলো আমার কাছে এফ এর মান, আর আমরা জানি না, আননোন হলো আমাদের কাছে সির মান। যদি আমরা জি এফ সি এগুলো বের করে নিতে পারি তাহলে কিন্তু অঙ্ক হয়ে যায়। আসলে এগুলো আননোন না। দেখেন আমরা এই বৃত্তটার ক্ষেত্রে কেন্দ্র কি মাইনাস জি এবং মাইনাস এফ আমরা দেখেছি এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে, তাহলে একটু দেখেন তো কেন্দ্র দেওয়াই আছে, বলে দেওয়া আছে, তাহলে কত হবে 1 আর কি -3, তার মানে অলরেডি আমরা কেন্দ্র পেয়ে গেছি 1 এবং
3। তাহলে যদি আমরা বৃত্তটাতে এখানে যদি এই ঘটনাটা কাজটা করে ফেলি, তাহলে সমীকরণটা কী দাঁড়ায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাস জি সমান কী দাঁড়িয়েছে একটু দেখি, মাইনাস জি ইজ ইকুয়াল টু 1। তাহলে জি ইজ ইকুয়াল টু কত? যদি এই বিষয়টা এরকম দেখেন, একদম বলি, যদি মাইনাস জি ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে জি ইজ ইকুয়াল টু কত হবে আপনারা বলুন, -1। ঠিক মাইনাস এফ ইজ ইকুয়াল টু যদি -3 হয়, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত, এফ ইজ ইকুয়াল টু হবে কত, 3। বিষয়টা একদম ইজি না? তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে একটু লিখে ফেলি, একটু ভালো করে লিখি দেখেন। তাহলে আমাদের অ্যাকচুয়ালি বৃত্তের সমীকরণটা কি দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জির পরিবর্তে তাহলে কী দেবো, -1, তখন এটা হয়ে যাবে -2x। এফের জায়গায় ব্যবহার করবো আমরা 3, তাহলে এখানে কত হবে, 6y, আর পড়ে থাকলো একটি সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন একমাত্র যেটা জানি না, সেটা কার মান জানি না বলুন, নিজেরাই বলুন, সেটা সির মান জানি না। কিন্তু দেখেন আরেকটি শর্ত বলেছিল এক্স অক্ষকে স্পর্শ করে। এখনই আমরা জেনে আসলাম এক্স অক্ষকে যখন স্পর্শ করবে তখন কিন্তু আমরা এটা স্পষ্ট জানি, এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি, জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তাহলে একটু দেখে ফেলি, সি রেখে জির মানটা কত, তাহলে -1 উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তাহলে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা পেয়ে যাচ্ছি সেটা পাচ্ছি হলো সি ইজ ইকুয়াল টু তাহলে কি 1। তাহলে সির মানটা 1 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ভাবনা চিন্তার কিছুই নেই। তাহলে আবারও আসি, তাহলে অ্যাকচুয়ালি বৃত্তের সমীকরণটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x প্লাস 6y, আর সির জায়গায় আমরা কি ব্যবহার করব, 1। বিষয়টি একদম ক্লিয়ার না? ইহাই বৃত্তের সমীকরণ, অর্থাৎ এটি হবে আনসার, যার কেন্দ্র কত, -1 এবং 3, এই যে এটি যার কেন্দ্র হবে এটি, এবং এক্স অক্ষকে স্পর্শ করেছে। বিষয়টি কি একদম ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু জানাবেন, সকলেই একটু জানাবেন বিষয়টা। ওকে, সকলে বুঝতে পেরেছি আশা করি, ডান, একদম ডান। এখন এটাকে এইভাবে না, আমরা আরও অন্যভাবে করব, আসুন একটু অন্যভাবে করি। হ্যাঁ, যেরকম, হ্যাঁ প্রিয় স্টুডেন্টরা, দেখি আমরা সচরাচর তো এটাও জানি, এটাও তো একটা বৃত্তের সমীকরণ, যে কি এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটাও একটি সাধারণত বৃত্তের সমীকরণ, একদম ইজি। তাহলে একটু দেখেন, এই বৃত্তের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র কিন্তু এস কে, এই বৃত্তের ক্ষেত্রে কেন্দ্রটা কে, এজ এবং কে, এটা হলো কেন্দ্র, এবং কেন্দ্র আমাদের দেওয়া আছে স্পষ্টত কি 1 এবং -3। কথাটা কি বুঝতে পেরেছি? একদম স্পষ্টত দেওয়া আছে। আর যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করেছে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি, ব্যাসার্ধটা কার সমান হবে, কিছুক্ষণ আগে দেখেছি, মানে আর এর মানটা কার সমান হবে, মডুলাস অফ কে, মানে কে এর সমান হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তার মানে কি, তার মানে কিছুই না, একদমই মজা। কি মজা, যে কি দাঁড়ালো তখন এক্স মাইনাস এজের মানটা তাহলে কে, এই যে এজের মানটা 1 হোল স্কোয়ার, পরবর্তীতে ওয়াই কে এর মানটা কত, -3, আর এখানে আগে থেকেই মাইনাস, মানে কী হবে +3 হোল স্কোয়ার ইজুয়াল টু আর স্কোয়ার। আর বলতে আমাদের কে আর মানেই কিন্তু কে, কত মজা। তাহলে কে এর উপরে স্কোয়ার, এটাই হবে কি আমাদের সমীকরণ। একটু যদি ক্যালকুলেশন করি, একটু ভেঙে ফেলি, বলেন তো এটা a - b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলে a স্কোয়ার - 2ab এইরকম বিষয়টা আসবে। একবারে করে দিচ্ছি, 6y প্লাস 3 উপর স্কোয়ার, 3 উপর স্কোয়ার কত হবে 9, আর এখানে কে এর মান, তাই তো? তাহলে কে বিষয়টা কি, কে এর মানটা কত, কে এর মানটা হলো -3, তাহলে -3 উপর স্কোয়ার মানে আবারও এটা কত হবে, -3 উপর স্কোয়ার মানে 9। এই যে কে এর মান, এই যে কে এর মানটা কত, -3, তাহলে -3 উপর স্কোয়ার 9। তো পরে যদি সমস্ত বিষয়টাকে একই দিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে, 2x থাকবে, 6y থাকবে, এখানে একটা 1 থাকবে, এই 9 ওই পাশে গেলে -9 হয়ে যাবে কি 0। দেখেন তো কিছুক্ষণ আগে আমরা এই একই অ্যান্সার এনেছিলাম না অন্য একটা পদ্ধতিতে, অর্থাৎ এটি হবে তখন আমাদের ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ, ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ।
আশা করি বিষয়টা একদমই বুঝতে পেরেছেন। তাহলে আজ আর ক্লাস বাড়াবো না। তাহলে আজকের আলোচনার প্রেক্ষিতে একটি ছোটোখাটো একটি ম্যাথ অবশ্য সমাধান করলাম। তবে আলোচনার যে বেসিকগুলো সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, যেগুলো ব্যবহার করে আমরা পরবর্তীতে আরও অনেক ম্যাথ সলভ করব ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের আজকের ক্লাস কেমন লাগলো, এবং এরকম ক্লাস আরও যদি আপনারা রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই। সকলে